দিলাম মিনাকে, মানডে দিলাম টিনাকে, টুইসডে দিলাম রিনাকে, ইনা মিনা ডিকা। না 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 না, কোনোটার পুরো লিরিক্স আমি পারি না, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে প্রথম যে লাইনটুকু আতখাপছাড়া করে করলাম, সেটার কারণ হচ্ছে ফন্দীপ তার দাদুকে সন্দেহ করছে। হ্যাঁ, ওই যে একটা প্রচলিত প্রবাদ বাক্য, যে যেমন জগৎ দেখে তেমন, বুঝতে পেরেছো তো? তো সেটাই হচ্ছে বিষয়। তো একদম শুরুর থেকে ভিডিওর শুরু করি। ফন্দীপের ভিডিও গতকালকে দেখেছি, দারুণ লেগেছে ভিডিওটা, দারুণ লেগেছে। দাদু কেন চাকর? এতদিন অনেক রকমই চাকর শব্দটার আগে অনেক সম্পর্ক যুক্ত করেছি, যেমন বৌদি কেন চাকর, ননদ কেন চাকর। ননদ কেন চাকর হেভি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, যাকে বলেছিলাম সে নিজেকে সত্যি সত্যি চাকর প্রমাণ করে দিয়েছে। তো ননদ কেন চাকর, শ্বশুর কেন চাকর, ঠিক আছে, শ্বশুর কেন চাকর সেটাও ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আর এখন বর্তমানে যেটা দেখছি সেটা হচ্ছে দাদু কেন চাকর। এটা নিয়েও পরবর্তীতে আসছি, জাস্ট টপিকগুলো ছোঁয়া দিয়ে যাচ্ছি। তারপরে এতদিন পরে ফন্দীপ স্বীকার করলো যে ফন্দীপের মাই হচ্ছে ফন্দীপের জীবনের আসল শত্রু। সর্বান্তকরণে সহমত পোষণ করছি এই কথাটার সাথে, ঠিক আছে? এটা নিয়েও পরে আসছি। তো চলো, প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে জয় বজরংবলী। বজরংবলী একেবারে সশরীরে দেখা দিতে এসেছে ফন্দীপের সাধনায়, ফন্দীপের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বজরংবলী খোদ নিজে এসেছেন। কমেন্ট বক্সে সেটাই ভরে গেছে যে খোদ বজরংবলী তোমার সাধনায় তুষ্ট হয়ে, তোমার পূজা আর্চায় খুব খুশি হয়ে তারপরে তোমাদের বাড়িতে এসেছে কলা খেতে। আর সেই বজরংবলীকে ফন্দীপ কিভাবে আদর আপ্যায়ন করছে? হাতে একটা লাঠি নিয়ে তারপরে বজরংবলীকে আদর আপ্যায়ন করছে। বুঝতে পেরেছো তো? আসলে দেখো, কে কোন রূপে আসে সেটা তো অবভিয়াসলি আমরা বুঝতে পারি না, কিন্তু পশুদের সাথে কাইন্ড হার্টেড থাকতে হয়। তারা আমাদের থেকেও বেশি পরিমাণে সেন্সিটিভ হয়। আমরা বলি না যে আমাদের মন আছে, আমাদের থেকে 10 গুণ সেন্স তাদের আছে, বেশি, অনেক বেশি সেন্স তাদের। তারা আশা করছি বুঝতে পারে যে কার মনের ভেতরে কি আছে না আছে। আবার কিছু ব্যতিক্রম পশু আছে, বিনা কারণে অ্যাটাক করে দিয়ে চলে যায়। এরকম ফানি ভিডিওতে আমরা অনেক দেখেছি, পথ চলতি কিচ্ছু করছে না, হঠাৎ করে এসে ঝাঁপিয়ে পড়ছে, এরকমও হয়। তো হাতে একটা লাঠি রেখেছে, হ্যাঁ সেটা ভালোই করেছে, কারণ কখন কি বেগতিক হয়ে যায় তার জন্য, নিজের প্রোটেকশনের জন্য হাতে একটা লাঠি রেখেছে। সাথে একটা বাচ্চা আছে ঘরে, তো সেই কারণের জন্য হাতে একটা লাঠি রাখা আবশ্যক। আর অনেকে বলছিল না যে বজরংবলী খোদ এসেছেন, আমি তাদের জন্য এই কথাটা বললাম। এছাড়া আর কোনো আমার মোটিভ ছিল না যে আমি বলবো বজরংবলীকে লাঠি নিয়ে তাড়া করছে। কোথায় বজরংবলী বলে উপুত হয়ে পড়বে, জয় বজরংবলী বলে উপুত হয়ে পড়বে ভাইজান বইয়ের সালমান খানের মতন, তা না, হাতে লাঠি নিয়ে তাড়াতে এসছে। জাস্ট কন্টেন্টের জন্য ক্যামেরাবন্দি করেছে। আর তারপরে কি বলছে, ঘরে ঢুকে গেল কি করে এতগুলো হনুমান? হ্যাঁ, এতগুলো হনুমান ঘরে ঢুকে গেল কি করতে? দেখেছো হনুমানের লেজটা কত বড়? ফন্দীপের শুধুমাত্র লেজটা নেই, বড় লেজটা নেই, ভার্না সেম, পুরো হনুমানের মতনই কাজ কারবার। এমন না যে মুখ পোড়া, বাট এমনি তো মুখ পুড়েই রয়েছে, সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে একেবারে খুব ভালোভাবে ভিজিবল। কিন্তু হনুমানের মুখটা যে কালো, পুড়ে গিয়ে কালো, যেটা কিনা প্রচলিত রয়েছে পৌরাণিক কাহিনীতে, তো সেই মুখটা পোড়া না, এটাই জাস্ট ফারাক। বাট নিজের মুখ, নিজের ফ্যামিলির মুখ বহু আগে পুড়িয়ে দিয়েছে। যেটা পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে যে হনুমান হচ্ছে তার লেজের আগুন ধরিয়ে লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল, আর এখানে ফন্দীপ হচ্ছে তার মনের ভেতরে যে শয়তানের লেজটা আছে সেই লেজটা দিয়ে নিজের পুরো পরিবারের একেবারে লঙ্কা জ্বালিয়ে দিয়েছে, কলঙ্কিত করে দিয়েছে। সেটা বোঝার মতন ক্ষমতা ফন্দীপের নেই। ফন্দীপ ভেবেছে আমি ভিউজ, আমার কাছে ভিউজটা ম্যাটার, আর আমার তো বদনাম হবে না, বদনাম হলে পরে মিনার বদনাম হবে। বস, জীবন এখনো অনেক বড়, এখনো অনেক বাকি। ভগবানের কাছে কি বলবো, প্রার্থনা করি সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক,
পরিপূর্ণ আয়ুটা ভোগ করুক, ঠিক আছে, নির্বিঘ্নে। তাহলে পরে না গিয়ে মজা আসবে যে বউ চলে গেছে তার মানে বউয়ের চরিত্র খারাপ। পেছনে কিছুই ছিল না, ভেতরে কি কোনো কাহিনীই ছিল না, শুধুমাত্র বউয়ের চরিত্রই খারাপ। আমি একটাই কথা বলি, ডালের মজা তলে। বুঝতে পারবে যখন আরো একটা বছর যাবে, আরো একটা বছর যখন যাবে না, তখন বুঝতে পারবে ডালটা ভেতরে কতটা ঘন ছিল। নেহাতেই চরিত্রহীন কোনো মহিলা ছাড়া ওদের বাড়িতে আসবে না। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়াতে সবটা অ্যাভেলেবেল রয়েছে যে ওরা কি প্রকৃতির মানুষ, ওদের পরিবারে যেই সমস্ত ঘটনা ঘটেছে তার পেছনে ওদের কতটা হাত রয়েছে, সেটা আশা করছি যারা বুদ্ধি আছে পেছন থেকে হাওয়া অনেকেই মারতে পারে, ঠিক আছে। যখন বিষয়টা নিজের উপরে আসে তখন সবাই বুঝতে পারে যে কত ধানে কত চাল। তো এই বজরংবলীর সঙ্গে ফন্দীপের যে তুলনাটা করেছি হনুমানজির লঙ্কা জ্বালানো নিয়ে, আর লঙ্কা জ্বালানো ভার্সাস ফন্দীপের নিজের ফ্যামিলির মুখ পুরানো, কেমন লাগলো তুলনামূলক আলোচনাটা? কমেন্টস করো ম্যান্ডি এভাবে বলে না, না না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তুলনামূলক আলোচনাটা কেমন লাগলো। এবার নেক্সট আসি এই মিস্ত্রিদের বিষয়। শনিবার দিন নাকি শনিবার দিন ঢালাই করে না, আগের দিন বৃষ্টি হওয়ার জন্য কি পরিস্থিতি গো, মিস্ত্রিরা ফাঁকি দিয়েছে। আর ফন্দীপের যে কতবার বলতে হয়েছে কথাটা, কতবার বলতে হয়েছে, ভালো মানুষের সঙ্গে না ভালো হয়, বিশ্বাস করো, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা তো আমার ভ্লগ ভিডিও অনেকেই দেখো এখানে, তো তোমরা দেখেছো যে দুটো দিন, একটা দিন হচ্ছে বিশ্বকর্মা পূজা আর আরেকটা দিন হচ্ছে বিডিও অফিসে জরুরি কাজের জন্য ছাড়া আমাদের বাড়িতে যে রাজমিস্ত্রি দাদারা কাজ করেছেন বন্ধ তো করেনি। তারপরে যেই দিন, যে কটা দিন মুখে গুনে বলেছে সেই কয়েকদিনের মধ্যে কাজ করে দিয়ে গেছে, আর কত সুন্দর নিজের মনে করে পয় পরিষ্কার করে কাজ করে দিয়ে গেছে। যারা তোমরা আবার ব্লগ ভিডিও দেখেছো তারা জানো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করেছে, জ্বর চলে এসেছে, পরের দিন তাও কাজে এসেছে। এটাকে বলে নসিব, ঠিক আছে। তো যে শয়তান হয় তার সাথে তো হবেই। দেখো না, সারা রাজ্যের রাস্তা ভালো, ওদের বাড়ির সামনের রাস্তা খারাপ, দেখেই বুঝতে পারছে এ শয়তান, এদের একটুখানি জলে চুটনি খাইতে দে। ওদের বাড়ির সামনে রাস্তা ঠিক করে নাই। আচ্ছা, বলে দেখায় না যে দেখো সামনে ভালো পেছনেও ভালো, কিন্তু আমাদের বাড়ির সামনেটাই এরকম। বোঝে সবাই বোঝে। তো মিস্ত্রিদের ব্যাপার গেল। ফুটবল খেলা হচ্ছে, বলছে সময়ই পায় না। আমার মনে হয় কি পাঁচ বাড়িতে বাসন মাজার কাজ করে। হ্যাঁ, ফন্দীপ পাঁচ বাড়িতে বাসন মাজার কাজ করে, নতবা দিনে 3টে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানিয়ে, একটা ভ্লগ ভিডিও বানিয়ে, হয়তো ভ্লগ ভিডিও অত ভালো বানাতে পারি না, কিন্তু তারপরেও পিওরিটি থাকে, ঠিক আছে, স্বচ্ছতা থাকে, কোনো রকম কোনো জালিমাল থাকে না। দিনে 4টে ভিডিও বানিয়ে সংসারে রান্না বান্না, সংসার শেরুকে সামলানো, স্বামীকে সামলানো, সবকিছু সামলে পরেও এতগুলো ভিডিও দিই, তারপরেও বলি হ্যাঁ আমার অবসর সময়ে আমার থাকে, ঠিক আছে। এখন নেই যেহেতু ঘরে কাজ চলছে, তাই ফন্দীপের টাইম থাকে না। তো আমার মনে হয় ফন্দীপ ওই ইয়ে করতে যায়, কি যেন বলে, 5 বাড়ি বাসন মাজতে যায়, তার জন্য ফন্দীপের টাইম থাকে না, তাই ফুটবল খেলায় যেতে পারেনি। আরে এগুলো ছেলে মানুষের জিনিস, তাই না? এটা বললেও ভুল হবে, মেয়েরাও দেখে, কিন্তু বেশি ইনভলভ দেখবা পাড়ার প্রতিবেশীদের মধ্যে কোথাও যদি খেলা টেলা হয়, ফুটবল হোক ক্রিকেট হোক, মহিলারা কম যায়, ছেলেরা বেশি যায়। আমি সেই ক্ষেত্রে বলেছি যে পাড়ার ছেলেদের ইনভলভমেন্ট বেশি থাকে। তো এটা হচ্ছে ছেলেদের ইনভলভমেন্ট বেশি থাকে, পুরুষদের ইনভলভমেন্ট বেশি থাকে। ফন্দীপ কি সেটা তোমরা সবাই ভালো মতন জানো, পাড়ার কুচুটে কাকিমাদের মতন কুটকাচালি করতে ভালোবাসে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবি না মনে, এই দেখ তোরা এমন চিমটি কাটলাম, তুই করতে ব্যস্ত, করতে বাধ্য, ঠিক আছে। তো ফন্দীপের সঙ্গে আদার্স পুরুষদের সঙ্গে হিউজ পার্থক্য রয়েছে, বুঝতে পেরেছো তো? সেই কারণে ওর টাইম হয় না, 5 বাড়ি বাসন মাজে। আরে 5 বাড়িতে কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, তাই না? এই 10 বাড়িতে কাজ করি গো সবাই আমার ক্লায়েন্ট, মালতী মাসি গো পাচ্ছে বড়ই হাসি গো, তাই না? এবার চলে আসি দাদুর সাথে ইয়ার্কি ঠাট্টাতে। আবারও সেই কথাটা প্রযোজ্য, যে যেমন জগৎ দেখে তেমন। হ্যাঁ, তো বলছে দাদু সব সময় ফোনে কথা বলে, 2 মিনিট পর পর ফোনে কথা বলে। হ্যাঁ, আর টাইটেলেও সেটা লিখেছে। তো বলছে এই যে ফোনে ভর্তি নাম্বার, খালি থেকে থেকে কথা বলে, ঠিক আছে। তো এইবার
বলছে যে কয়জনের সাথে কথা বলো, কয়টা ঠাকুমা, এক তো সম্পর্কের মা বোন এক করে রেখে দিয়েছে, মায়ের তরফ থেকে দাদুর ওয়াইফ যে হবে সে হবে দিদিমা, তো সম্পর্ক তো পালনই করতে পারে না, সম্পর্কে কে কি হয় কি করে বুঝবে, তাই না? দিদিমাকে ঠাকুমা বলছে, যাই হোক মা তো সব পাশে নিচে মানে একদম শেষে যুক্ত করেই দিয়েছে। বলছে কয়টা ঠাকুমা আমার তো এখন সন্দেহ হচ্ছে, বেশ কয়েকবার বলেছে, হ্যাঁ বেশ কয়েকবার বলছে আমার তো এখন সন্দেহ হচ্ছে, হ্যাঁ আমার ঠাকুমার সাথে কথা বলো, মানে ওনার যে স্ত্রী, বিবাহিত স্ত্রী, তার সাথে কথা বলো, বলছে না তার সাথে কথা বলে না। তো ফোনদীপ বেশ ভালো বোঝে, ফোনে বেশিক্ষণ ব্যস্ত থাকলে পরে সেটা যে কার সাথে কথা বলা হয় সেটা ফোনদীপ বোঝে, কারণ ফোনদীপ নিজে ফোনে ব্যস্ত থাকে সারাক্ষণ। ও হচ্ছে কলির কেষ্ট, ফোনদীপ হলো কলির কেষ্ট, একাধিক মহিলাদের সঙ্গে কথাবার্তা না বললে পরে ওর দিনটা যায় না। হ্যাঁ, একাধিক মহিলার সাথে কথা বলে, কিমা আছে, তারপরে যোগাবালি আছে, ছেলের মাম্মামবালি আছে, কত ওয়ালি আছে। হ্যাঁ, তো তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, তাদেরকে এরকম করে ছবি পাঠাতে হয়, তাই না ফোনদীপ? এই যে দেখো আমি রিঠা মাছের ঝোল বানাচ্ছি, সেটা দিয়ে ছবি পাঠাতে হয়। এই যে এটা কিন্তু আমি, এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, এইভাবে ছবি পাঠাতে হয়, পুরো মাতালের মতন তাকিয়ে থেকে ক্যামেরার দিকে। তো ফোনদীপ নিজে এরকম করে বেড়ায়, তার জন্যই দাদুকেও বলেছে না, বয়স ম্যাটার করে না। একটা 40 আদামরা খাসি ছেলেটা যদি একাধিক মহিলাদের সঙ্গে কথা বলতে পারে, গাড়ি কাণ্ড ঘটাতে পারে, ঠিক আছে, গাড়ি কাণ্ড ঘটাতে পারে, তো সে তো সন্দেহ করবেই। আফটার অল নিজে যেমন জগৎটাকে তো সেরকমই দেখবে। তারপরে কি শুনতে পেল যে ভাগনা ভাগ্নির সাথে কথা বলছে, ঠিক আছে, তারপরে গিয়ে বলছে ইয়ার কি করছি, মানে ইসেতে থ্রুতে কোনো সময় ভালো কথা বেরোয় না, সব সময় নিজে যেই সমস্ত নোংরামি করে সেই নোংরামি কথাগুলো বেরোয়, তাই না ফোনদীপ? নিজে যেমন জগৎ দেখে তেমন। আচ্ছা, এই তো গেল এই ব্যাপার। এইবার আসি দাদু কেন চাকর। সারাটা সময় হাত পুড়িয়ে খায়, সেটা দেখলে ওনাকে বোঝা যায়। উনি কোনো মানুষের সঙ্গে থাকে না, একা একা থাকে, একাচোরা টাইপের মানুষ। তো সেই কারণে নিজে নিজে রান্না করে, শরীরের ওই অবস্থা, আদর আপ্যায়ন করার জন্য নিয়ে এসে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে পন্দীপরা, রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে, নাও করে খাও, হ্যাঁ করে খাও। আচ্ছা, আমাদের বাড়িতে যদি কেউ আসে, কোনো আত্মীয় স্বজন, তারা তো নিজের বাড়িতে রান্না করেই খায়। তারা যদি আমাদের বাড়িতে এসে হাতের খুন্তিটা নিয়ে বলে সরো আমি রান্না করব, আমি অন্য কারোর হাতের রান্না খাই না, আমার পছন্দ হয় না, 1 দিন 2 দিন 3 দিনের দিন বলবো আপনাদের বাড়িটা খালি পড়ে রয়েছে। হ্যাঁ, আপনাদের বাড়িটা খালি পড়ে রয়েছে, কখন কি হয়ে যায়, মানে ভদ্র ভাষায় বলবো চলে যেতে। আমার বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসবে, তারপরে বলবে আমার কারোর হাতের রান্না পছন্দ না, আমি করব, তা সে ঘোড়াটা ডিজার্ভ করে না। ঘোড়া মানে কিন্তু এই ঘোড়া না, কিন্তু এই ঘোড়া না, কিন্তু এই ঘোড়া না, কিন্তু ঘুরু ঘুরু করা, ঠিক আছে? তো ঘুরু ঘুরু যাবা। শেরুকে খোঁচা মারলাম, শেরু বুঝতেই পেরেছে যে মা ভিডিও করছে। তো যাই হোক, তারা ঘোড়া অন্তত ডিজার্ভ করে না কারোর বাড়িতে যাওয়া, কারণ এই সমস্ত একাচোরা মানুষ। রান্নাঘরে সবার হস্তক্ষেপ পছন্দ হয় না, বিশ্বাস করো। রান্নাঘরে কেউ আসবে আর সে এরকম করবে, সে রান্না করছে ঠিক আছে, কিন্তু এইভাবে বলবে যে আমার অন্য কারোর হাতে রান্না পছন্দ হয় না, আমি যেখানেই যাই আমি রান্না করে খাই না। এটা হোটেল না, এটা একজনের বাড়ি। তো আমার বাড়িতে কেউ যদি এরকম আসে, যাকে আমি আদর আপ্যায়ন করার জন্য নিয়ে আসছি, একটু সেবা শুশ্রূষা করার জন্য নিয়ে আসছি, আমি তাকে বলবো চুপটি করে বসো, আমিও সংসার করি, আমার হাতের রান্না এত খারাপও না, আমার হাতের রান্না খাও, সারা সময় তো নিজের হাতের রান্নাই খাও, এবার একটুখানি না হয় আমার হাতের রান্না খাও, আমি যখন তোমাদের বাড়ি যাব তখন তুমি আমাকে রান্না করে খাইও। কিন্তু এক্ষেত্রে তো কাহিনী উল্টো। এখানে তো দাদুকে প্রায় বলতে গেলে চাকর বানিয়ে রেখে দেওয়া হয়েছে, তাই না? মোচা রান্না করবে কে? দাদু রান্না করবে। ফন্দীপ আবার বলছে যে তুমি মোচা করবা, মোচা তো তোমাকেই করতে হবে। সত্যি ফন্দীপের মুখেও কিছু আটকায় না, তাই না? ফন্দীপের মুখেও কিছু আটকায় না। সে
ডাইরেক্ট বলছে কুটতে হবে তোমাকে, আর উনি কুটেছেন, আমি দেখলাম আলু কাটছে। আচ্ছা, ছেলে যখন রান্না করে তখন মা আগে পিছে হেল্প করে দেয়, একটু রুটি করলে আটা মেখে রুটি বেলে দেয়, ছেলে শুধু উল্টায় পাল্টায় ভাজে। আর এখানে যে যে কিনা এসেছে ঘুরতে, সে রান্নাটা করবে, তাকে আগিয়ে পিছিয়ে দেওয়া যায় না, কেটে কুটে দেওয়া যায় না? কেমন শয়তানের শয়তান ভাবো, নিয়ে এসেছে সেবা শুশ্রূষা করার নাম করে। এদিকে উনি রান্না করার শখ, ওনার খুব, নিজের হাতে রান্না করার শখ খুব, যদিও এই অভ্যাসটা মোটেও ভালো না, মানিয়ে গুছিয়ে চলার মতন অভ্যাস স্বভাবটা ওনার নেই, বোঝাই যাচ্ছে। তো সেই কারণেই কারোর সঙ্গে মিলেমিশে খেতে পারেনি, সেটাও বোঝা যাচ্ছে। আর হচ্ছে তোমার কিন্তু ওনাকে ওইভাবেই ছেড়ে দিয়েছে, হ্যাঁ তুমি কোটাকুটি করো, তুমিই রান্না করো। চোরে চোরে মাস্তুতো ভাই, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। যা মিলেছে না, যাদের বাড়িতে এসেছে আর যে এসেছে, দুই পার্টির সঙ্গে এত সুন্দর মিশেছে, সে ধারণার বাইরে মিশেছে। তা যাই হোক, মোচাটা দেখে মনে হলো বেশ আটো সাটো হয়েছে। নিরামিষ সবজি এরকম আটো সাটো হবে দেখলেই বোঝা যায়। আসলে ওনার হাতের রান্না ভালো, ওর জন্য উনি কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে চায় না, কারণ উনি জানে যে আমার মতন রান্না কেউ করতে পারবে না। আগেও বলেছি, এখনো বলছি, ফন্দীপের মায়ের হাতের রান্না দেখলে বোঝা যায় যে হাতের রান্নাটা বেশ ভালো। কিন্তু তা সত্ত্বেও কোনো রিস্ক নিচ্ছেন না। মোচা খেতে ইচ্ছে করেছে, আমি রান্না করব, আমি খাবো, আমি খাওয়াবো। আসলে এই যে দাদু যে এসেছে না, উনিও প্রশংসা কুড়াতে বেশ ভালোবাসে, ঠিক আছে, উনিও প্রশংসা নিতে ভালোবাসে। আর এই কারণের জন্যই উনি এই হারকাতিগুলো করছেন, কিন্তু এটা ঠিক না, জানো তো, এগুলো ঠিক না করা। আর ফন্দীপের মায়ের মুখে কি শুনলাম খেতে বসে, যে ছোটবেলা থেকে রান্না করে, উনি ছোটবেলা থেকেই রান্না বান্না করে। মেয়েলি স্বভাব যদি ছেলেদের মধ্যে থেকে যায় না, আমি বলছি না যে রান্না করাটা শুধুমাত্র মেয়েদের কাজ, কিন্তু কিছু কিছু সিমটমস আছে জানো তো, যেগুলো বা কিছু কিছু স্বভাব আছে যেগুলো কিনা শুধুমাত্র মহিলাদের জন্য। সেই স্বভাবটা যদি পুরুষের মধ্যে দেখা যায় না, সেই মানুষের সাথে, সেই পুরুষ মানুষের সাথে সংসার করা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়, বুঝতে পারলে তো? তারা খুব খুঁতখুতানি পিটপিটানি হয়, আর পুরুষ মানুষ পিটপিটানি খুঁতখুতানি হলে তার সঙ্গে সংসার করা খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, দাদুর টপিক গেল। হ্যাঁ, উনি রান্না বান্না করতে ভালোবাসেন, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এই তো গেল ওনার টপিক। তারপরে ওনার টপিক এখনো শেষ হয়নি, আবার মোচা কুটতে বসে পড়েছে, চুপচাপ বসে পড়েছে মোচা কুটতে। পরের দিন আবার রান্না হবে মুগ ডাল দিয়ে, মোচা দিয়ে। দাদু শোয়ার আইটেম দেখেছো? শুয়েছে কি সুন্দর, একদম এরকম ভাবে, এক পা সোফার ইয়ের উপরে, মাথাটার উপরে, আরেক পা সোফার নিচে। পজিশন অনেকেই আছে এইভাবে শোয়, কি সুন্দর পজিশন। আচ্ছা, খাওয়ার টপিক যখন যাচ্ছে, এবার খাওয়ার টপিক নিয়েই বলি। রাত্রেবেলা আবার কি হয়েছে, ফন্দীপ বলছে কি দাদু আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এবার আমারও ইচ্ছে হচ্ছে দাদুকে একটুখানি রান্না করে খাওয়াবো। তো সেটা কি, সেটা হচ্ছে পনির পাকোড়া। হ্যাঁ, তো ফন্দীপ আবার হিন্দি উচ্চারণটা বেশি রাখে, পনির পাকোড়া। আমরা বলি বেসন, তাই আমরা এটা বলি না বেসন, আর ফন্দীপ বলছে বেসন। হিন্দিতে কিন্তু এইভাবে উচ্চারণ করে বেসন। বাংলায় যখন আমরা লিখতে যাই বয়েকারে বে, তাহলে বয়েকারে বে, বয়েকারে বে হয়ে যায় না। আমাদের উচ্চারণের মধ্যে এরকম অনেক গন্ডগোল রয়েছে, ঠিক আছে? তো কিছু করার নেই, এইভাবেই আমরা শিখে এসেছি, এইভাবেই চলবে। যেমন এ ক এক, এরকম অনেক উদাহরণ আছে। তো ফন্দীপ করতে বসেছে, ব্যাটারটা ফেটাতে বসেছে, সেখানেও এসে টপকে পড়েছে গঙ্গা ফড়িং এর মতন। দাদু সেখানেও এসে টপকে পড়েছে, এই তোর দ্বারা ফেটানো হচ্ছে না, আমার কাছে দে। মানে উনি নিজেকে সর্বেসর্বা মনে করেন। আর এই জন্য এই টাইপের মানুষের সাথে বাস করা খুব কঠিন ভাই। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক আছে, আমার তো একদমই সুবিধার মানুষ মনে হলো না, যতই বয়স্ক হোক না কেন। ওই যে আমার নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে যে বয়স হলেই যে তাকে শ্রদ্ধা করতে হবে এমনটা কিন্তু না। কম বয়সীদের প্রতিও শ্রদ্ধা চলে আসে আপনা আপ তাদের ব্যবহারে। কিন্তু ওনার যে আচরণ দেখলাম, তোর দ্বারা হচ্ছে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা সব হবে। তো পনির ব্যাটার ফাটিয়ে তারপরে পকোড়া করলো। এইবার আসি যেটা আমার কাছে মোদ্দা টপিক, মেন টপিক, সেটা হচ্ছে ফন্দীপের মাই, ফন্দীপের শত্রু, ফন্দীপের জীবনের সবচেয়ে বড় শত্রু। সেটা কিন্তু ফন্দীপ বুঝে গেছে, ভালো মতন বুঝে গেছে। এবং ফন্দীপ এটাও বুঝে গেছে যে তার মায়ের জন্য তার জীবনটা সুখের হবে না।
ফন্দীপ নিজের মুখে স্বীকার করেছে। সেটা কি দিয়ে? ভুঁড়ি দিয়ে। আমি কিন্তু একটাও মিথ্যে কথা বলছি না, বানিয়েও বলছি না। ফন্দীপ ভুঁড়ি কমানোর জন্য প্রচুর চেষ্টা করছে, হ্যাঁ প্রচুর চেষ্টা করছে, বাট কমাতেই পারছে না। সেই দোষটা কার? সেই দোষটা ফন্দীপ চাপিয়ে দিল নিজের মায়ের উপরে। না, মা বারবার করে আমাকে খেতে বলে আর বেশি বেশি করে খেতে দেয়, তো সেই কারণের জন্যই ফন্দীপের ভুঁড়িটা কমছে না। তাই ফন্দীপের ভুঁড়ি না কমার কারণ তার মা, আর সেটা অন ক্যামেরা বলে দিল, যাতে করে মডার্ন বউ যখন বলবে তোমার ভুঁড়িটা একটুও কমেনি, আমি এক চোখ বন্ধ করে দেখেছি, তারপরেও বুঝতে পারছি ইঞ্চিতে ইঞ্চিতে একেবারে সেম সেম আছে, 1 ইঞ্চিও কমেনি। তো সেই কারণের জন্য ফন্দীপ আগে থেকেই ক্ল্যারিফিকেশনটা দিয়ে দিল যে আমার দোষ না, কিন্তু এরপরেও যদি ভুঁড়ির জন্য প্রবলেম হয়, লজ্জা করছে, এরপরেও যদি ভুঁড়ির জন্য প্রবলেম হয় তাহলে তার দায় কিন্তু আমার না, আমার মায়ের দোষ। ফন্দীপ, তোমার খাওয়ার নোলা এত দূর লক 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 করে তোমার জিভ। এই বেলায় এটা খাবো, ওই বেলায় ওটা খাবো, সেটা খাবো। সকালবেলা খাওয়া বন্ধ করে দিয়ে তুমি কি ভাবছো তোমার ভুঁড়ি কমে যাবে? আর বিকালবেলা যে তেলে ভাজা খাচ্ছ সেটা, হ্যাঁ বিকালবেলা যে তেলে ভাজা খাচ্ছ, ওইটুক ভুঁড়ি তো অসুবিধা হওয়ার কথা না, নিশ্চয়ই তারও ভুঁড়ি আছে, সেই 2 ভুঁড়িতে টক্কর খাচ্ছে, সেই কারণেই এত অসুবিধা হচ্ছে। মা চায় না ফন্দীপের ছেলের ভুঁড়ি কমুক, তারপরে ছেলে ভালো করে কীর্তন করতে পারুক, সেটা কিন্তু মা চায় না। ভালো করে যদি কীর্তন করতে পারে ফন্দীপ, বোঝো একটা বিষয়, বোঝো, ফন্দীপ যদি ভালো করে তার উডবির সাথে কীর্তন করে, তাহলে লাগামটা, ফন্দীপের লাগামটা পুরোটা উডবির হাতে চলে যাবে, আর সেটা কখনোই ফন্দীপের মা হতে দেবে না। সেই কারণে ফন্দীপের মা যখন দেখলো ওই ভুঁড়িটাই এদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, এই ভুঁড়ি কিছুতেই আমি কমতে দেব না। তুই এক ভিন্নে ডায়েট করবি, এক ভিন্নে তুই এক্সারসাইজ করবি, আরেক ভিন্নে আমি তোরে গেলাবো, আরেক ভিন্নে তোর এক্সারসাইজের আমি 12টা বাজিয়ে দেব। যত বেশি ঘনিষ্ঠতা তত বেশি হাতছাড়া হওয়ার চান্স। তাই ঘনিষ্ঠ হওয়ার যে রিজন আছে সেইগুলোকে পুরো সিল করে দিতে হবে, বুঝতে পেরেছো তো? নতুবা কেস জন্ডিস হয়ে যাবে। এর আগে বউকে তাড়িয়েছে, তারপরে আমাকে তাড়িয়ে দেবে, মানে মাকে তাড়িয়ে দেবে, সেটা হতে দেওয়া যাবে না। লাগাম মায়ের হাতে ছিল, মায়ের হাতে থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ছেলের প্রপার কেয়ারের জন্য 24 ঘন্টার যে আয়া রাখা হয়েছিল, ও সরি ন্যানি, যাকে কিনা বাচ্চাটা মাম্মাম বলে ডাকে, তার কি আশা টাশা বন্ধ হয়ে গেল নাকি? কারণ সে যখন আসে তখন বাচ্চা বাইরে বেরিয়ে যাবে সেই দোহাই দিয়ে তালা বন্ধ করে রাখা হয়। সে যখন আসে ওই ঠাকুমা, তার আগমন হয় না, তার আশাও বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এখন কি সেই মাম্মামের আশা বন্ধ হয়ে গেছে? মাম্মামের অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে গেছে, তাই না? সোশ্যাল ছিল, প্রাইভেট হয়ে গেছে, মানে পাবলিক করা ছিল, হচ্ছে তোমার প্রাইভেট হয়ে গেছে, লক করে দিয়েছে। কি ব্যাপার, আমাদের চাপ কি নিতে পারেনি? এ বাবা, আমাদের জন্য অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, শিখতে পাচ্ছে না গো। কারা যেন বলেছিল যে বাচ্চাটার কেয়ারের জন্য এসেছে, ও এক মানে কি বলে ওটাকে, 15 দিনে একবার আসে, বুস্টার ডোজ দিয়ে যায় নাকি? তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের আমার ফন্দীপ রিলেটেড ভিডিও। ফন্দীপ নিজে যেমন সবার সাথে একটুখানি করে সংসার করে, গাড়ির ভেতরে ঢুকে সংসার জীবন পালন টালন করে আসে, হ্যাঁ, তো দাদুকেও সেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে শপিং করে এনেছে দাদুর জন্য, ও দাদুর জন্য শপিং করে নিয়ে এসেছে। হ্যাঁ, বেশ ভালোই চুজ করেছে, বয়স আন্দাজে বেশ ভালোই চুজ করেছে। তো ফন্দীপ একসময় দাদুর মতন হয়ে যেতে চাইছে, ভুঁড়ি থাকবে না, দাদুর মতন হয়ে যেতে চাইছে, আর তার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? ফন্দীপের মা। ফন্দীপ এবার বুঝতে পেরেছে যে ফন্দীপের জীবনে সবচেয়ে বড় শত্রু তার নিজের মা, অন্য কেউ না। চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।